হ্যালো ফ্রেন্ডস, আমি ঝিলিক। আমার চ্যানেল আমার অন্দরমহলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। তো রান্না কিছুটা কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি আমি। আজকে আবারও একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো অথেন্টিক লাউ চিংড়ি রেসিপি, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো লাউ চিংড়ি অনেকে অনেকভাবে খাই, বাট আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়ের আগে বেসিক্যালি আমি কোনো রান্নাই পারতাম না, সব রান্নাই আমার বিয়ের পরে শেখা। তো চলো চলে যাই রান্নাঘরে এবং দেখে নিই কীভাবে লাউ চিংড়ি বানানো হয় আমাদের বাড়িতে। এসে গেছি রান্নাঘরে, চলো দেখে নিই লাউ চিংড়ি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। চিংড়ি বানাতে একটা লাউকে আমি লম্বা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে, আর লাগছে দুটো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি। লাউতে একটা দিলেও হয়, লাউয়ে বেশি ঝাল ভালো লাগে না, তো আমি দুটো দিয়েছি। এখানে কিছুটা কালো জিরে নিয়েছি, এখানে কিছুটা গোটা জিরে নিয়েছি, হলুদ, লবণ আর সামান্য একটু জিরের গুঁড়ো। আর যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষের তেল। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো, লাউ চিংড়ি বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে প্রথমে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা একটু ভেজে, হালকা যখন একটু লাল লাল কালার আসবে সেই অবস্থা পর্যন্ত ভেজে তুলে রাখবো। দু তিন মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। 3 মিনিট ধরে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখো চিংড়ি মাছগুলোর মধ্যে হালকা একটু লালচে লালচে ভাব চলে এসেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি, তারপর আমি আরও 2 টেবিল স্পুন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে এই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নে দেব সামান্য একটু গোটা জিরে, খুবই সামান্য, আর সামান্য একটু কালো জিরে। 1/4 টিস্পুন, মানে দুটো ফোড়নে 1/4 টিস্পুন করে দিতে হবে। 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব 10-15 সেকেন্ড মতন, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন গোটা জিরেগুলো একটু ফাটতে আরম্ভ করবে এবং তেলটা থেকে একটা সুন্দর ফোড়নের গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউটা। কেটে রাখা লাউটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আমি ভালোভাবে ফোড়ন আর লাউটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দু 3 মিনিট মতন লাউটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। লাউটা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে লাউটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতন ভালোভাবে লাউয়ের সাথে হলুদটা মিশিয়ে নিয়ে লাউটা এবার আমি গ্যাসের আঁচটা আমি সিম করে দেব, আর আমি কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, লাউ থেকে জল বেরোয়। তো গ্যাসটা আমি সিম করে এই ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট পরে দেখো লাউটা কিছুটা মজে এসছে, কিন্তু আমার লাউটা যেহেতু টাটকা নয় সেই জন্য খুব একটা জল বেরোয়নি। যদি টাটকা লাউ হয় তাহলে বেশ খানিকটা জল বেরোয় আর কি, মানে লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমার লাউটা যেহেতু, মানে আমার আনা লাউটা যেহেতু 2-3 দিনের পুরনো এখানে, সেজন্য লাউটা থেকে খুব একটা জল বেরোয়নি। তো এখানে আমি আলাদাভাবে কিছুটা জল দিয়ে নেব লাউটা সেদ্ধ করার জন্য। এখানে আমি
আলাদাভাবে কিছুটা জল আমি দিয়ে নিচ্ছি লাউটা সেদ্ধ করার জন্য। বেশ কিছুটা জল দেবো যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই 2-2.5 কাপ মতন আমি জল দিলাম, দিয়ে আমি লাউটা সেদ্ধ হতে দেবো। আবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। লাউটা সেদ্ধ হোক, ফিরে আসছি 5 মিনিট পর। মিনিট পরে ফিরে এসেছি। লাউটা এখন এরকম অবস্থা, ফুটছে, সেদ্ধ হচ্ছে। তো এই সময় আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। একটু আগেই দিয়ে দেবো চিংড়ি মাছটা, যেহেতু চিংড়ি মাছটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেজন্য এই সময়ই লাউয়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। আর দেবো যে এখানে আমি একটুখানি জিরের গুঁড়ো নিয়েছিলাম, সেই জিরের গুঁড়োটাও আমি এই সময় দিয়ে দেবো। জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিতে হবে, বেশি জিরের গুঁড়ো দিলে টেস্টটা ভালো হবে না। খুবই সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো দিলাম। তার সাথে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার আবার একবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব, এবং যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তাই এখনও আপাতত আমার মিনিট 10 সময় লাগবে। তো চলো ফিরে আসছি লাউটা সেদ্ধ হওয়ার পর। মিনিট পরে ফিরে এলাম। লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেব যে পরিমাণ আমি নুন রেখেছিলাম। এখানে আমি 2 টিস্পুন মতন লবণ রেখেছিলাম। তো নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও, নুন যে যেমন পছন্দ করো। লাউয়ে খুব একটা বেশি নুন ভালো লাগে না। তো এবার আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এত ভালোভাবে মেশাতে হবে, এবং এরপরে আবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা পুরোটা শুকিয়ে যায়, এটা একটু মাখা মাখা হয়। তো চলো আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। প্রায় মিনিট 10 পরে ফিরে আসলাম। দেখো লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে এবং লাউটা মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি আর 2-4 বার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি রেডি টু সার্ভ। খুব টেস্টি একটা রেসিপি। অত্যন্ত সামান্য উপকরণ লাগে, এমন বেশি কিছু লাগে না এটা বানাতে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং তৈরিও হয়ে যায় খুব চটজলদি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার পদ্ধতিতে, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের লাউ চিংড়ি কীরকম লেগেছে। চলো দেখে নিই আজকের লাঞ্চে কী কী বানালাম। ঘড়িতে বাজে 1:40, এখন যাবো স্নানে। রান্নাবান্না কমপ্লিট। তো তোমাদের একটু দেখিয়ে দিই লাঞ্চে আজকে কী মেনু হয়েছে। এখানে আছে চোদ্দ শাক, যেহেতু আজকে চতুর্দশী তাই চোদ্দ শাক খেতে হয়। চোদ্দ শাক ভাজা, এখানে ভাত, এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এইটা হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। যেহেতু লাড্ডু মাছ খায় না, তাই মাছের কোনো প্রিপারেশন করলে ওর জন্য আমাকে আলাদা করে কিছু বানাতে হয়। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো স্নানটা সেরে নিই। সকালবেলায় একটা পার্সেল এসেছিল আমার কাছে, তো আমি ওটা বুক করেছিলাম আর কি অনলাইনে। তো ওটা খোলা হয়নি সকালবেলায়, এখন আমি তোমাদের সামনে ওটা বলছি। তো চলো দেখে নিই পার্সেলটা কি এসেছে। ছোট্ট পার্সেল এসেছে। যেহেতু কালী পুজোতে রঙ্গোলি দেওয়া হয়, তো সেজন্য আমি কোনোদিন আর কি রঙ্গোলি দিইনি, বা আমি অত ভালো ডিজাইনও আঁকতে পারি না সত্যি কথা বলতে। আলপনা টালপনা সেরকমভাবে দিইনি কোনোদিন। তো এবার আমার শখ হয়েছিল যে আমি কালী পুজোতে রঙ্গোলি দেবো।
তো আমি অনলাইন থেকে এরকম কিছু রঙ্গোলির আর কি মানে ছাঁচ যেরকম যেগুলোকে বলে সেগুলো বুক করেছি, ডিজাইন আর কি, মানে এগুলো বসিয়ে শুধু কালারগুলো এর মধ্যে দিয়ে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। তো ডিজাইন দেখো প্রত্যেকটা, এটা প্রদীপ, এটা একটা ফুলের ডিজাইন, এটা একটা ঘট আর কি, ডাব বসানো ঘট, এটা পদ্ম ফুল একটা, এটা লক্ষ্মীর পা, আর এটাও একটা শক্তির চিহ্ন, আর এটা ওম আর কি, ওম লেখা আছে। তো এই কটা সাতটা আছে, সাতটা এরকম ডিজাইন আছে। এইগুলোকে বসিয়ে জাস্ট রঙ্গোলির কালারগুলো এর মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রঙ্গোলি। তো বেশি খাটাখাটনি নেই, আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি যেহেতু ডিজাইন অত ভালো করতে পারি না, তো এগুলোই এসছে। বাট এর সাথে আমি এক সেট কালার, রঙ্গোলির যে কালারগুলো হয় সেগুলোও বুক করেছিলাম, বাট ওগুলো এখনও এসে পৌঁছোয়নি, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। জানি না কালকের মধ্যে এসে পৌঁছবে কি না। তো যদি কালকের মধ্যে এসে যায়, কাল সকালের মধ্যে, তাহলে তো আমি ডেফিনেটলি সন্ধ্যাবেলায় দেবো। তো এটাই এসেছিলো, এটা সকালে আর আনবক্সিং করা হয়নি, তো তোমাদের সামনেই খুলে দেখালাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, 4:45 বাজে। লাড্ডু ঘুমাচ্ছে, আমি এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম আর কি, কারণ ওর সামনে এই সমস্ত কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই হচ্ছে পার্সেল, এই হচ্ছে কথা। তো এখন নেব একটু রেস্ট, তারপরে সন্ধ্যা দিতে হবে। তো আজকে যেহেতু চতুর্দশী, সেই জন্য 14 শাক তো খাওয়া হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলায় দিতে হবে 14টা প্রদীপ। তো চতুর্দশীর এই 14 প্রদীপ দেওয়ার রীতিটা আমি ছোটো থেকে দেখে আসছি। তো আমি এটা সম্পর্কে দুরকম কথা শুনি। একটা হচ্ছে যেহেতু চতুর্দশী আর কি, 14 পুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ দেওয়া হয় আর কি, আমাদের পূর্বপুরুষ যে যারা ছিলেন 14 পুরুষের উদ্দেশ্যে আর কি দেওয়া হয়। আর আরেকটা কথা হচ্ছে, এটাকে অনেকে আবার বলে যে যমকে দীপদান করে আর কি, মানে যাতে সারা বছর সুস্থ নিরোগ হয়, মানে নিরোগভাবে যায় আর অকাল মৃত্যু রোধ হয়, সেই জন্য আর কি যমদেবকে এই দীপগুলি নিবেদন করা হয়। এটা একটা জানি। আর একটা যেটা জানি, আবার অনেকে বলেন যে রামচন্দ্র 14 বছরের বনবাস শেষ করে নাকি এই দিওয়ালির দিন আর কি, দীপাবলি যেদিন, সেদিনকে অযোধ্যা নগরে ফিরেছিলেন। তো তার জন্যই আর কি ওরা ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য প্রচুর, মানে পুরো নগরী জুড়ে আলোক রোশনাই করেছিল আর কি। তো সেই তখন থেকেই আর কি দীপাবলির দিনটাকে এইভাবে আমরা আলো দিয়ে সাজিয়ে সেলিব্রেট করি। যেহেতু উনি 14 বছরের বনবাস শেষ করে ফিরেছিলেন, তাই 14টা প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া। তো ছোটোবেলার এ থেকে এগুলো শুনে আসছি। তো জানি না কতটা সত্যি বা মিথ্যে, বাট দিই, ভালো লাগে আর কি। এখন ঘর সাজাতে কার না ভালো লাগে। তো দুঃখের বিষয় হলো আমার কাছে ডিজাইনস তো এসে গেছে, বাট কালারগুলো এখনও এসে পৌঁছয়নি। যদি ভগবানের ইচ্ছায় কালকের মধ্যে কালারগুলো এসে পৌঁছায়, তাহলে আমি অবশ্যই রঙ্গোলি করছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আজকে মানে কালী পুজোর ঠিক আগের দিন আমি একটা সারপ্রাইজ পেয়েছি। যে সারপ্রাইজটা বা যে কথাটা শুনে, যে খবরটা শুনে আমার তো দিওয়ালির খুশি 4 গুণ হয়ে গেছে। তো আমি আজকে খুব 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 খুশি, কারণ আজকে ঠিক সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসতে চলেছে আমার খুব কাছের, খুব প্রিয় কিছু মানুষজন। তো ভাবিনি মানে এই বছরটা কালী পুজোটা আমি ওদের সাথে কাটাতে পারবো। তো যাই হোক, এটা শুনে তো আমি ভীষণই খুশি। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো তখনই তোমরা জানতে পারবে কে এলো আমাদের বাড়িতে আর আমার দিওয়ালির খুশিটাকে 4 গুণ বাড়িয়ে দিল। আসলে একা একা এত দূরে থাকা হয়, তো যার জন্য মানে কাছের কেউ আসলে বা নিজের আত্মীয়দের মধ্যে কেউ যদি বলে যে আসবো, বিশেষ করে সেটা যদি কোনো উৎসবের মরশুম হয় এবং একসাথে আনন্দ করার সুযোগ পাই, তাহলে কার না ভালো লাগে। তো সেই কারণে আমিও খুব মানে আনন্দিত আজকে। আমি সন্ধ্যার জন্য ওয়েট করছি। তো চলো, তোমাদের সাথেও দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। নিয়ে আসছি 14 প্রদীপ দিয়ে কেমন করে আমি ঘর সাজালাম সেই ডেকোরেশন, আর তার সাথে নিয়ে আসছি আমার গেস্টদের। তো আপাতত টাটা।
বিয়ের দিনের খুব সামান্য একটা ডেকোরেশন। তো চলো আবার যেমনটা বলেছিলাম নেক্সট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার গেস্টদেরকে সঙ্গে নিয়ে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 8টা, ওরা এসে গেছে। চলো একসাথে ওদেরকে ওয়েলকাম। তো 8টা নাগাদ ওরা এসছে, তারপর চা জলখাবার খেতে খেতে এখন বেজে গেছে প্রায় 9:30। তো আমাদের সাথে ওদের আলাপ করানো হয়নি, চলো ওদের সাথে তোমাদের আলাপ। কে এসছে আজকে? মুখে বলো, মুখে বলো। হুম ও তো দিম্মা তোমার জন্য কি এনেছে? কই দেখি কি এনেছে। গিফট কি গিফট এনেছে দেখি, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। তো এটা হচ্ছে মা, হাই বলে দাও একটু। হাই। এটা হচ্ছে আমার ভাই, হাই বল। আর এটা হচ্ছে ছোট মামা, তুমি একটু হাই বলো। আর এই হচ্ছে লাড্ডু গোপাল। দিম্মা কি এনেছে দেখাও, দিম্মা কি এনেছে দেখাও। হ্যাঁ বেশ, এটা দেখানো হলো। হ্যাঁ ওরা সবাই তোমাকে চেনে, তুমি দিম্মা কি এনেছে ওটা দেখাও। এটা একটা গিফট। এটা কি? তো একটু বাজাও তো দেখি কিরকম করে বাজে, জোরে বাজাও। আরেকটা কি এনেছে? আরেকটা তুমি খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? ঠিক আছে ঠিক আছে। ঘড়িতে বাজে রাত্রি 12:15। ডিনার অ্যান্ড অল কমপ্লিট। তো প্রচণ্ড টায়ার্ড, এখন যাব বিছানায়। তো চলো গুড নাইট, কালকে আবার হাজির হবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।